নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তা হলো নবরাত্রি পুজোর আগে আপনারা কি কি করবেন এবং পুজোর সময় কি কি করবেন, আর এছাড়া ঘট বিসর্জন কিভাবে হবে সেই বিষয়ের ওপর, আর সাথে থাকবে আমার জীবনে নবরাত্রির ব্রততে ঘটে যাওয়া কিছু অলৌকিক ঘটনা। প্রথমত নবরাত্রির আগের দিন, মানে নবরাত্রির ব্রত আমাদের যেদিন শুরু হচ্ছে ঠিক তার আগের দিন আমাদের পুজোর ঘরটিকে ভালো করে পরিষ্কার করে রাখা উচিত। আর সাথে মেন দরজার দুপাশে আমাদের স্বস্তিক চিহ্ন আঁকা উচিত। আর মেন দরজার মধ্যে, মানে দরজার মধ্যে বলতে মেঝেতে মায়ের পায়ের চিহ্ন আঁকা উচিত। মানে আমি এরকম করে থাকি নবরাত্রি ব্রত। এরপর নবরাত্রির ব্রত শুরু হলে, যেদিন থেকে শুরু হবে সেদিন তো আমরা সবাই সকাল সকালে উঠে পড়ি। এছাড়া বাকি দিনগুলোতেও প্রত্যেক দিন ভোরবেলায় ওঠার চেষ্টা করবেন। আর দিনে এই নবরাত্রির ব্রতর সময় ঘুমানো উচিত নয়। এছাড়াও নবরাত্রির ব্রতর সময় খাওয়া দাওয়ার উপরে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেমন আমি নিরামিষ আহার করে থাকি। নিরামিষ বলতে আপনারা প্রত্যেকেই জানেন আমি একবেলাই আহার করি, সেটা হচ্ছে রুটি, আর সেটাও নুন ছাড়া। আর আলু ভাজা বা আলু তরকারি যাই করা হোক না কেন সেটাও আমি নুন ছাড়াই করে থাকি। নবরাত্রির 9 দিন মাছ, মাংস, পেঁয়াজ এগুলো একদমই খাওয়া উচিত নয়। এছাড়াও বন্ধুরা, নবরাত্রির ব্রততে যেটা একদমই করা উচিত নয় সেটা হলো দিনের বেলায় ঘুমানো একদমই উচিত নয়। এছাড়া কারোর নিন্দা করা, কারোর মনে কষ্ট দিয়ে কথা বলা, ঝগড়া করা এগুলো একদমই করা উচিত নয়। আমি বলবো যারা অসুস্থ তারা এই ব্রত নাই করুন। কারণ আমার মনে হয় যে মাকে পাওয়ার জন্য যে আপনারা উপোস করবেন বা বিভিন্ন সাধ্য সাধনা করবেন তবেই মাকে পাবেন এটা নয়, আপনারা মায়ের নামগান করেও মাকে পেতেই পারেন। এরপর আসা যাক ঘট বিসর্জন দেওয়া হবে কিভাবে সেই নিয়মগুলো। প্রথমত নিয়ম অনুযায়ী আমরা বিজয়া দশমীর দিন যেভাবে ঘট নামানো হয় আমরা ঘট নামাবো। ঘট নামানোর পর আমাদের যেটা করতে হবে, ঘটের যে জলটা থাকবে সেটা আমরা সমস্তটা নয়, সামান্য একটু জল নিয়ে সমস্ত ঘরে ছিটিয়ে দেবো। আর ঘটের ভিতরে যে সুপরি, হলুদ, টাকা, মানে কয়েন যেটা দিয়েছিলাম, কয়েন, পদ্মবীজ এই সমস্ত একটা লাল কাপড়ে মুড়ে আমরা এটা সিন্ধুকে রেখে দিতে পারি, বা আমাদের যে লকার আছে সেই লকারে রেখে দিতে পারি। এরপর আসা যাক ঘটে ঢাকা দেওয়া চালটা আমরা কি করব। ঘটে ঢাকা দেওয়া চালটা যারা নিরামিষ খাবার খান তারা সেই খাবারের সাথে মিশিয়েও খেতে পারেন। এছাড়াও বিভিন্ন পশু বা পাখিকেও আপনারা সেই চালটা খাইয়ে দিতে পারেন। এরপর আসা যাক ঘটে যে নারকেলটা দেওয়া হয় সেটা নিয়ে দুটো মান্যতা আছে। একটা মান্যতা অনেকেই নারকেলটাকে ভাসিয়ে দেন, আর একটা মান্যতা হচ্ছে অনেকেই প্রসাদ হিসেবে গ্রহণ করেন। তো আমি এখানে নারকেলটাকে প্রসাদ হিসেবেই গ্রহণ করি, আমাদের পরিবারের প্রত্যেকেই খায়, এছাড়াও সবাইকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। এরপর যে আমরা জব গাছ লাগিয়েছিলাম সেই জব গাছগুলো আমরা বিসর্জন দিয়ে দেবো। এটা আমাদের বাড়ির, মানে আমি এই নিয়মেই বিসর্জন দিয়ে থাকি। আর বন্ধুরা, আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম, এই যে ঘটে দেওয়া হয় নারকেলটা নিয়ে আরও একটা নিয়ম রয়েছে যেটা অনেকেই করে থাকেন, মানে মান্যতা রয়েছে। অনেকে চাইলে এই নারকেলটাকে 1 বছর ঘরে রেখে পুজোর আসনে রেখে দেবী মার স্বরূপ মনে করেও পুজো করে থাকেন। এরপর বন্ধুরা, আমরা গণেশ ঠাকুর এবং দেবী মার যে মূর্তি আছে সেটা আবার পুজোর জায়গায় রেখে, আমাদের যেমন প্রতিদিনই পুজো করা হয় তাই আসনে রেখে, সেই মূর্তি আসনে রেখেই পুজো করা হয়। আর যাদের পুজো না করা হয় তারা যেখানে রাখা হয় ভালো করে রেখে, মানে পরিষ্কার করে রেখে দিতে পারেন। আর আর আমরা আসনে যে নবগ্রহ ষোড়শ মাতৃকা তৈরি মানে স্থাপিত করেছিলাম সেটাকেও, সেই যে চালগুলো সেই চালগুলোকেও আমরা বিভিন্ন পশু পাখিকে খাইয়ে দিই। আর আমি যেহেতু মাটির প্রদীপ ব্যবহার করি, তো মাটির প্রদীপ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে প্রদীপ ভাসাতে নেই। তো মাটির প্রদীপটা আমাদের 1 বছর যাবৎ ঘরেই রেখে দেওয়া হয়, তারপর বাইরে বের করে দেওয়া হয়, কিন্তু ভাসানো হয় না। তো বন্ধুরা, এই ছিল আমি কিভাবে নবরাত্রির ব্রতর ঘট বিসর্জন করে থাকি সেই বিষয়ে। বন্ধুরা, এবার আসা যাক আমার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাটা নিয়ে। এটা গত বছরের ঘটনা আর দশমীর দিনের ঘটনা। আমি প্রতি বছর নবমীতে প্রদীপে যে তেলটা দিই সেটা রাতে ঘুমোতে যাওয়ার আগে দিই।
আর আমার যা তেল দিই তাতে আমার দশমীর বিকেল পর্যন্ত চলে যায়, মানে দশমী ঘট বিসর্জনের পরেও আমার প্রদীপ জ্বলে, কারণ যেহেতু নিজেরা নিভাতে নেই তাই আপনা আপনি প্রদীপটা আমি নামিয়ে সাইড করে রেখে দিই। আমার প্রদীপ পুরো বিকেল পর্যন্ত চলে। তো গত বছর আমি কী করেছি, নবমীর দিন বিকেলবেলায় প্রদীপে তেল দিয়েছিলাম আর সারা রাতে কোনো রকম তেল দিইনি। এর মধ্যেই আমার মা দশমীতে যেহেতু সকাল সকাল ঘট বিসর্জন দিতে হবে তাই ঠাকুর বরণ করার জন্য ঠাকুরের পাশে বসেই বরণডালা সাজাচ্ছিল। সাজাতে সাজাতে আমার মা দেখছে যে প্রদীপটা নিভে গেল। তো আমার মা আমাকে ডেকে বলছে, মনা দেখ প্রদীপটা নিভে গেল। এবার আমিও গিয়ে দেখলাম, আমার পাশের কাকি এসেছিলো ঠাকুর নমস্কার করতে, কাকিও দেখলো যে প্রদীপটা নিভে গেছে। আর প্রদীপে তো তেল ছিল না, প্রদীপের পোলতেতে আগুন পর্যন্ত ছিল না, মানে প্রদীপ নিভালে যে একটা গন্ধ বেরোয় সাথে একটা ধোঁয়া ওঠে সেটাও উঠছে। তো কাকি বলছে এবছর আগে আগেই প্রদীপটা নিভে গেল। তো আমি বলছিলাম হ্যাঁ, এবছর আমি বিকেলে তেল দিয়েছিলাম নবমীতে, মানে আগের দিন, তাই তেলটা এবছর আর বিকেল পর্যন্ত মানে প্রদীপটা জ্বললো না। আমার মা আমাকে ডেকে বলছে, মানে আমার মা ঘরের ঠাকুর পুজো দিতে দিতে হট করে দেখছে যে প্রদীপটা আবার আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মা আমাকে ডেকে বলছে, মনা দেখ প্রদীপটা আবার জ্বলে উঠলো। এই মুহূর্তে আমি গিয়ে দেখলাম যে হ্যাঁ, প্রদীপের তেল বিন্দুমাত্র ছিল না। আর প্রদীপটা যেখানে পুরোটাই নিভে গেছে, যে সামান্য আগুন ছিল তেল পেয়ে হয়তো আবার জ্বলে উঠেছে এমনটাও হওয়ার ছিল না, কারণ পোলতেটা পুরোটাই নিভে গেছে। যদিও পোলতেতে হ্যাঁ সামান্য পোলতে পুরোটা তেলে ভিজা ছিল, ঠিক আছে জ্বলার কথা ছিল, কিন্তু যেখানে প্রদীপ নিভে গেছে সেখানে আবার জ্বলে উঠেছে, এটা আমাদের কাছে আশ্চর্য বলবো না, আমাদের কাছে মানে আমাদের বাড়ি বা আমাদের কাকি যারা দেখেছে তাদের সবার কাছে এটা মনে হয়েছে যে ঠাকুরেরই একটা মহিমা। এবার যারা ভগবান বিশ্বাস করেন না তারা হয়তো অনেক রকম তর্ক করবেন, কিন্তু একটা কথা কি, বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুদূর। তো আমরা যেহেতু এটাকে বিশ্বাস করি, আমরা এটাকে ঠাকুরের একটা মহিমাই মনে করব। তো বন্ধুরা, এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া একটা চমৎকার বা অলৌকিক ঘটনা, আমার কাছে আমার মায়ের আশীর্বাদ। এরকম যদি আপনাদেরও কোনো অলৌকিক ঘটনা থেকে থাকে আমাকে অবশ্যই জানান, আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে সেটা শেয়ার করব। আমার খুব ভালো লাগবে আপনাদের সেই ঘটনাগুলো জেনে।